আসসালামু আলাইকুম। আমাদের আজকের রিটেন ম্যাথের ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকে এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে গতকালকে যে 43তম রিটেন পরীক্ষাটি হয়েছে সেখানে মোট 7.5 মার্কের কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল ফুল সেট মানে 5 মার্ক, আর একটা কোশ্চেন ছিল 2.5 মার্ক। তার মানে এই একটা অধ্যায় থেকেই 7.5 মার্ক আসছে। আমাদের আজকের আলোচনায় আমি যা পড়াবো এই আলোচনাটা যদি বোঝেন তাহলে যে 5 মার্কের কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা নিজেরাই অ্যান্সার করতে পারবেন। এবং যে 5 মার্কের কোশ্চেনটা আমি আজকে পড়াবো এটা আমার শিটেই ছিল, এই থেকে সোজা ম্যাথ আসছে। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। তাহলে প্রথমে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেন আর আপনার পরিচিতদের একটু মেনশন করুন। 43 রিটার্নের প্রশ্ন নিয়ে আমি একটু পরে কথা বলবো, আগে আমি একটু পড়ানো শুরু করি। প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দেন, পাশাপাশি আপনার পরিচিতদের একটু কমেন্টসে মেনশন করুন। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাতের আমি পড়ানো শুরু করব টাইপ 5 থেকে। টাইপ 5 থেকে আমরা গত ক্লাসে টাইপ 4 পর্যন্ত পড়াইছিলাম, আজকে আমরা পড়ব টাইপ 5। টাইপ 5 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, টাইপ 5 কি বলছে? এক্সাম্পল নাম্বার 1 বলছে যদি কোসেকে সমান সমান a বাই b হয় তাহলে আপনার সামথিং কিছু একটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? tan a সমান সমান প্লাস মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা ভাইয়া, সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো প্রথমে একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে গল্পটা হচ্ছে আপনাকে যখনই ত্রিকোণমিতির কোনো একটা ম্যাথ দিবে আপনাকে প্রথমে সিদ্ধান্তে আসতে হবে যে আমি ম্যাথটা কীভাবে সলভ করব। যদি এই বিষয়টা আপনি ধরতে পারেন তাহলে যে কোনো ম্যাথই আপনি পারবেন। যেমন 2.5 মার্কের যে ম্যাথটা আসছে সেটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি, সেটাও পারবেন। আচ্ছা, তাহলে কোসেকে সমান a বাই b, এখানে যেটা প্রমাণ করতে বলছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে কি? যে আমার কোনো একটা কিছু স্কোয়ার ছিল, ওই স্কোয়ারটা আমি যদি রুট করি তাইলে কি প্লাস মাইনাস হবে। তার মানে চোখ বন্ধ করে আপনি কি করবেন, যেই দেয়া আছে যেটা এটারে আপনি উভয় পক্ষের স্কোয়ার করে দেন। আমি কেন উভয় পক্ষের স্কোয়ার করলাম? যেহেতু আমার প্রমাণ করতে বলছে tan a সমান সমান প্লাস মাইনাস, যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে এটারে যদি আমি স্কোয়ার কইরা বর্গমূল করি তাহলে কি প্লাস মাইনাস আসবে। তার মানে আমি যেহেতু দেয়া আছে দিয়ে প্রমাণ করব, এর জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমি পুরোটারে স্কোয়ার করে দেবো। তাহলে কোসেক স্কোয়ার সমান সমান কি? a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখছিলাম কি কোসেক স্কোয়ার সমান সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, এটা শিখছিলাম না? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর সমান সমান কি 1, তাহলে কোসেক স্কোয়ার সমান সমান কি 1 প্লাস কট স্কোয়ার, এটা সমান সমান কি a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। তাহলে বা কট স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 1। তাহলে এতটুকুর যদি ক্যালকুলেশন করেন তাহলে লসাগু কি b স্কোয়ার, উপরে আসে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি কট স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। এই বন্ধুকে আমরা সবাই গল্প বুঝছি। আচ্ছা, এখন একটু প্রমাণের দিকে তাকান। প্রমাণ কোন দিকে গেছে? tan এর দিকে। তাহলে আমরা গত ক্লাসে শিখছিলাম কি কটে আর tan এর ভিতর সম্পর্ক হচ্ছে tan a সমান সমান কি 1 বাই কটে। তাহলে কটে সমান সমান কি 1 বাই tan a। আবার এটাও শিখছিলাম যদি tan স্কোয়ার এ দেয় তাহলে 1 বাই কট স্কোয়ার এ, যদি কট স্কোয়ার এ দেয় তাহলে 1 বাই tan স্কোয়ার এ। তাহলে এই কট স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1 বাই tan স্কোয়ার এ। তাহলে 1 বাই tan স্কোয়ার এ সমান সমান কি 1 প্লাস কট স্কোয়ার এ, এটা সমান সমান কি 1 বাই tan স্কোয়ার এ।
এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? এখন আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে ফাইনালি কি আসতেছে? ফাইনালি আসতেছে tan স্কয়ার a সমান সমান b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে tan স্কয়ার সমান সমান কি পেলাম? b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন যেহেতু স্কয়ার, আমি যদি এটারে বর্গমূল করলে কি প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে প্লাস মাইনাস b স্কয়ার মানে কি b ডিভাইডেড বাই কি রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে বা tan এর সমান সমান এইটা। তাহলে দেখেন প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের গল্পটা কি? গল্পটা হচ্ছে যখন আপনাদের কোনো একটা প্রশ্ন দিবে, এই প্রশ্নে শুধু আপনি প্রমাণটা দেখবেন যে আপনাকে প্রমাণ কোন রাস্তায় যাইতে বলছে। এই রাস্তা যদি আপনি বুঝতে পারেন, গতকালকে যে 2.5 মার্কের কোশ্চেনটা আসছে সেটাও পারবেন, আমি দেখাই দেবো। তাহলে আমার যেহেতু tan এ সমান সমান প্লাস মাইনাসের দিকে গেছে, এই কারণে আমি উভয় পক্ষের বর্গ করছি। করার পর কোসেক স্কয়ার মানে আমি জানি 1 প্লাস কট স্কয়ারে, কারণ আমার আলটিমেট গোল কি আমি tan এর দিকে যাব। তারপর কট এ মানে কি 1/tan এ। এবার নর্মাল ক্যালকুলেশন করছি, গল্প শেষ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? সবাই ক্লাসটা করেন, আমরা লাস্টে 43 রিটেন নিয়ে আলোচনা করব এবং 44তম রিটেনে আপনাদের করণীয় কি আমি সেটা নিয়েও বলে দেবো। বা 43 রিটেন আসলে ম্যাথ কোশ্চেনটা কেমন হয়েছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, আগে একটু পড়াই। আচ্ছা, আমরা তাহলে এক্সাম্পল 1 পারছি। এবার আসলে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে এক্সাম্পল 3। আপনি আমার ক্লাসটা শুধু ফলো করেন তাহলে আপনি দেখবেন ত্রিকোণমিতিক অনুপাতের যে দুইটা প্রশ্ন ছিল এই দুইটা প্রশ্নই আপনি পারেন। 7.5 মার্কের কোশ্চেনই আপনি পারেন, শুধু আমার ক্লাস ফলো করেন। আমি নতুন কোনো কিছু শীটের বাইরে করাচ্ছি না, শীটটাই করাবো। ওই শীট করলেই আপনি 7.5 মার্কের কোশ্চেন আনসার করতে পারবেন। আচ্ছা, কি বলছে? tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা এটা সমান সমান যদি x হয় তাহলে আপনারা প্রমাণ করতে বলছে sin থিটা সমান সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। আচ্ছা ভাইয়া, সাধারণত ত্রিকোণমিতির কোনো প্রশ্নে যদি আমার দেয়া থাকে, মানে দেয়া আছে থাকে, আমার টার্গেট থাকে ওই দেয়া আছে দিয়ে আমি প্রমাণ করে দেবো। আচ্ছা, তাহলে tan থিটা প্লাস sec থিটা সমান সমান দেয়া আছে x, প্রমাণ করতে বলছে আমার সাইন, মানে সাইনের দিকে যাইতে বলছে। তাহলে আমার রাস্তা হবে কি সাইনের দিকে। তাহলে আমি tan থিটা সমান সমান কি এখন 1/cot থিটা নেব নাকি sin থিটা বাই cos থিটা নেব? ডেফিনেটলি আমি sin থিটা বাই cos থিটা নেব। কেন? আমার যেহেতু প্রমাণের গল্প হচ্ছে সাইনের দিকে যাওয়া, যে ভাই আমি তুমি সাইনের দিকে যাও, তাহলে আমি tan রেও সাইনের দিকে নেব। sec থিটা মানে কি 1/cos থিটা। আচ্ছা, sec থিটা আমি কেন 1/cos থিটা নিছি? কারণ সাইনের সাথে কিন্তু কজের একটা সম্পর্ক করা যায়। কিভাবে করা যায়? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বা সামথিং কিছু একটা করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত করলাম। করার পর এখন এটা লসাগু করেন, তাহলে cos থিটা সমান সমান কি 1 প্লাস sin থিটা সমান সমান হচ্ছে x। আচ্ছা, এই পর্যন্ত আসলেন। এই পর্যন্ত আসার পর এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে করবোটা কি। আচ্ছা, আমি প্রথমে কমন করছি কি আমি tan থিটা আর sec থিটা এটারে আমার নিতে বসে কি sin থিটার দিকে। এই কারণে আমি tan থিটারে 1/cot থিটা না নিয়া sin থিটা বাই cos থিটা নিছি। আচ্ছা, গল্প হইছে। এখন এই জায়গায় এসে আমার তো বুঝতে হবে আসলে করবোটা কি। এই জায়গাতে একটা কিছু দাঁড়া করাইছি, এখন এই জায়গায় আছে কি একটা x, এখানে আছে কি x স্কয়ার। তার মানে কি আমি এর এখন x স্কয়ার বানাবো। বানাইতে কি করতে হবে? উভয় পক্ষের স্কয়ার করতে হবে। সবাইকে আমার কথা বুঝতেছেন? অঙ্ক ত্রিকোণমিতি কিচ্ছু না, শুধু কমান্ড দেখবেন যে কি প্রমাণ করতে বলছে সেটা নিয়ে শুধু খেলা, তাইলে অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফাইনালি আসে কি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই কি cos স্কয়ার থিটা, এটা সমান সমান কি x স্কয়ার। আচ্ছা, cos স্কয়ার থিটা আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি 1, তাহলে বা cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি বসাইতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা মানে কি
ওয়ান যদি হয় এ স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা যদি হয় বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি এটাকে এরকম লিখতে পারি, ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। আপনি জানেন কি এ স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এ ইন্টু এ, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এটারে কি আমরা ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা লিখতে পারি না? সবাই কি গল্পটা বুঝতেছেন? আমরা জানি কি এ স্কোয়ার সমান আমি কি লিখতে পারি এ ইন্টু এ, তাহলে আপনি সামথিং স্কোয়ারটা কি লিখতে পারেন সামথিং ইন্টু সামথিং। এটা এ না পড়ে যদি আমরা সামথিং করতাম, সামথিং স্কোয়ার সমান কি সামথিং ইন্টু সামথিং, তাহলে সামথিং স্কোয়ার মানে কি সামথিং ইন্টু সামথিং, তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা। আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা কি শিখছি, সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে হচ্ছে ওয়ান আর বি মানে হচ্ছে কি সাইন থিটা, তাহলে ফাইনালি আসে কি ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা, এটা সমান সমান আসে কি এক্স স্কোয়ার, এটা কাটা যায়, তাহলে বা ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই পর্যন্তকে আমরা সবাই বুঝছি, তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম, আমরা কিছুই করি নাই, আমরা শুধু প্রশ্নের প্রমাণের দুইটা স্টেপ ফলো করছি। একটা স্টেপ ছিল কি আমারে বলছে ভাইয়া আপনি সাইনের দিকে যান, এই কারণে আমি সাইনের দিকে গেলাম। এরপর আমার বলছে কি ভাইয়া আপনি এক্স স্কোয়ারের দিকে যান, এই কারণে আমি কি করছি উভয় পক্ষরে স্কোয়ার করছি। এখন এই পর্যন্ত বাইর করার পর আমাদের একটা নতুন মেথড শিখতে হবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন। আচ্ছা যোজন বিয়োজন জিনিসটা কি, এটা একটু আমরা বুঝি। যোজন বিয়োজন জিনিসটাকে আমরা একটু বুঝি। আচ্ছা আমি ভাই এতটুকু মুছে দেই, এতটুকু আর দরকার নেই। আচ্ছা যোজন বিয়োজন জিনিসটা হচ্ছে এরকম, আপনি উপরে কিছু একটা আছে নিচে কিছু একটা আছে, এটা সমান সমান মনে করেন উপরে কিছু একটা আছে নিচে কিছু একটা আছে, এটা হচ্ছে আমার লব, এটা হচ্ছে আমার হর। যখন আপনি যোজন করবেন তখন সিস্টেম হচ্ছে উপর প্লাস নিচ। যোজন মানে হচ্ছে উপরেরটা আর নিচেরটা এই দুটোরে যোগ করা উভয় পক্ষরে, কথা কি বুঝতে পারছি? এটার নাম হচ্ছে যোজন। আর বিয়োজন মানে হচ্ছে উপর থেকে নিচে বিয়োগ করা, উপর থেকে নিচকে বিয়োগ করা। তাহলে আমরা যোজন বিয়োজন মানে কি শিখলাম, উপর ডিভাইডেড বাই নিচ, এইটা হচ্ছে আমার উপর, এটা হচ্ছে আমার নিচ। এই এক্স স্কোয়ারের নিচে কি আছে ওয়ান, তাহলে এটা হচ্ছে আমার উপর, এটা হচ্ছে আমার নিচ। তাহলে যোজন বিয়োজন মানে আমরা কি শিখছি, উপর প্লাস নিচ, দ্যাট মিনস কি ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই উপর মাইনাস নিচ, যোগ হবে কি উপর প্লাস নিচ, বিয়োগ হবে কি উপর মাইনাস নিচ। তাহলে যোগ কি উপর প্লাস নিচ, বিয়োগ কি উপর মাইনাস নিচ, সমান সমান কি এখানে কি উপর হচ্ছে এক্স স্কোয়ার, নিচ হচ্ছে কি ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ফাইনালি আসে কত ওয়ান প্লাস সাইন থিটা প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে ফাইনালি কি থাকে টু ডিভাইডেড বাই টু সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। টু কাটা যায়, তাহলে বা ওয়ান বাই সাইন থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন উল্টে দেন, তাহলে সাইন থিটা সমান সমান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই তো মন করতে বলছে। তাহলে আমাদের গল্পটা কি, এই ম্যাথে এসে আমরা একটা নতুন জিনিস শিখছি, যখনই এই টাইপের একটা স্ট্রাকচার দাঁড়াবে, যখনই একটা স্ট্রাকচার দাঁড়াবে তখনই আপনি যোজন বিয়োজনে চলে যাবেন। কথা কি বুঝছেন? যোজন বিয়োজন মানে কি উপরের সাথে নিচরে যোগ করা হচ্ছে যোজন, উপর থেকে নিচরে বিয়োগ করা হচ্ছে বিয়োজন। তার মানে দুই ক্ষেত্রেই কি উপর থাকবে আগে, তাহলে উপরের সাথে নিচরে যোগ করা হচ্ছে যোজন, উপর থেকে নিচরে বিয়োগ করা হচ্ছে বিয়োজন। আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি। আমি লেকচার শিটটা ক্লাস শেষে আপলোড করে দেব।
আচ্ছা, এক্সাম্পল 3 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 6। আচ্ছা, এক্সাম্পল 6 এ কি বলছে দেখেন। 6 এ বলছে সামথিং কিছু একটা দেয়া আছে, cos a প্লাস sin a, এটা সমান সমান দেয়া আছে √2 cos a। এইটা হইলে আপনার বলছে প্রমাণ করতে cos a মাইনাস sin a সমান সমান হচ্ছে কি √2 sin a। আচ্ছা, আমরা বলছি কি ভাই, আমরা যখনই ত্রিকোণমিতির কোনো ম্যাথ করব আমাদের গল্প হচ্ছে আমরা দেয়া আছে দিয়া করব। আচ্ছা, cos a প্লাস sin a সমান সমান √2 cos a, এটাকে একই রকম কে এটা, তাহলে এটা আমরা কি লিখতে পারি, বা sin a সমান সমান √2 cos a মাইনাস cos a, মানে এই cos a দুটার একই জায়গায় নিলাম। আচ্ছা, নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে কি একটা cos a কমন নিতে পারেন। cos a কমন নিলে আসে কত, √2 মাইনাস 1, তাহলে বা sin a সমান সমান কি √2 মাইনাস 1। এখন আমার টার্গেট হচ্ছে এই জায়গার যে মানটা আছে এটা আমি ভ্যালুতে কনভার্ট করব। ভ্যালুতে কনভার্ট মানে কি বোঝেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা যখনই কোনো কিছুর ভ্যালুতে কনভার্ট করব আমাদের গল্প কি a স্কয়ার মাইনাস b স্কয়ারে নেওয়া। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এখানে আছে ভাইয়া কি √2 মাইনাস 1, দ্যাট মিনস কি a মাইনাস b। তাহলে যেহেতু a মাইনাস b আছে তাহলে আমরা গুণ করব কি a প্লাস b দ্বারা। তাহলে √2 মাইনাস 1 আছে, আমি গুণ করব কি √2 প্লাস 1 দ্বারা। তাহলে আমার যদি ব্যালেন্স করতে হয় আমি অতিরিক্ত কি নিছি √2 প্লাস 1, এটা দ্বারা গুণ করছি। তাহলে ব্যালেন্স করতে হলে আমার √2 প্লাস 1 দ্বারা কি ভাগ করতে হবে না? কারণ এখন আপনি যদি এটা কাটাকাটি করেন তাহলে যেই লাও সেই কতই আছে। তাহলে আমরা শিখলাম কি যখনই আমরা ভ্যালুতে কনভার্ট করব গল্প হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে যেহেতু আমার a মাইনাস b দেওয়া আছে গুণ করতে হবে কি দ্বারা, a প্লাস b দ্বারা। আচ্ছা, তাহলে ফাইনালি আসে কি আর যদি আর গুণ করেন √2 প্লাস 1 sin a সমান সমান cos a। আচ্ছা, a মাইনাস b ইন্টু a প্লাস b, দ্যাট মিনস কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাইলাম। তাহলে বা এটা যদি গুণ করেন তাহলে কি √2 sin a প্লাস sin a সমান সমান cos a, √2 স্কয়ার মানে 2 মাইনাস 1, দ্যাট মানে 2 মাইনাস 1 মানে কি 1। সবাইকে বুঝছেন? তাহলে প্রমাণ করতে বলছে কি cos a মাইনাস sin a। তাহলে বা sin a যদি এখানে নিয়ে যান √2 sin a সমান সমান কি cos a মাইনাস sin a। আর এটা সাজায় গুছিয়ে লেখেন cos a মাইনাস sin a সমান সমান কি √2 sin a। তার মানে আমি কিছুই করিনি, আমার গল্প কি এই টাইপের কোনো ম্যাথ দিছে আমি একই জাতীয় উপাদানগুলো একসাথে নেব, নেওয়ার পর আমার কাজ হচ্ছে ভ্যালুতে কনভার্ট করা। ভ্যালুতে কনভার্ট করা মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানো। a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানো মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b বানানো। তাহলে আমার যেহেতু এখানে a মাইনাস b দেওয়া আছে তাহলে আমি গুণ করবো কিসের সাহায্যে, a প্লাস b এর সাহায্যে করলাম। ব্যালেন্স করার জন্য কি নিচে ওইটা দ্বারা গুণ করব, তারপর নর্মাল ক্যালকুলেশন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 6 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 6 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 6 ডান। আচ্ছা, এক্সাম্পল 6 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 7। এক্সাম্পল 7 সুপার ইম্পর্টেন্ট এক্সাম্পল। এক্সাম্পল 7 এর পাশে স্টার দেন।
এক্সাম্পল 7 এর পাশে স্টার দেন। এখন যে ধরনের কোশ্চেন হয় হায়ার ম্যাথ হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। রিটেনের জন্য হায়ার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখন রিটেনের যে কোশ্চেন হয় এখানে বোর্ড বইকে তো আগেই ফোকাস করা হতো, 9-10 জেনারেল ম্যাথ আর 9-10 হায়ার ম্যাথ, এই দুটাকে তো সবসময় ফোকাস করা যেত। এখন হায়ার ম্যাথের গুরুত্ব অনেক বেশি বাড়িয়ে দিছে। আচ্ছা 7 নম্বর কোশ্চেনটা সবাই একটু পাশে 3 স্টার দেন। এটা যে কোনো গাইড বই বা যে কোনো কিছুতে অনেক কঠিন করে প্রমাণ করে দেওয়া আছে, আমার শীটে আমি কঠিন করে প্রমাণ করে দিছি, কিন্তু আমি এখন ক্লাসে করাবো একটু সোজা করে, কারণ সবই যদি শীটের মতো করে করাই তাহলে ক্লাসে একটু ডিফারেন্ট তো কিছু থাকবে না, তাই না? সবাই দেখেন 7 নম্বর কোশ্চেনটা সব জায়গায় অনেক কঠিন করে করা, আমি একটু সোজা করে দেই। আমার নিজের শীটও কঠিন করে করা, আমি সোজা করে দিয়ে দিছি। এত হলে বসে প্রমাণ করতে a sin থিটা প্লাস b cos থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। প্রশ্নটা একটু কারেকশন করেন, প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা একটু প্রমাণ করা শুরু করি। আচ্ছা আপনারা বলছে কি a sin থিটা প্লাস b cos থিটা সমান কি প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্রমাণ করতে। দ্যাট মিন্স কি প্লাস মাইনাস থাকা মানে কি স্কোয়ার করা। তাহলে চোখ বন্ধ করে আমি কি করব, উভয় পক্ষের স্কোয়ার করব। তাহলে উভয় পক্ষের যদি আমি স্কোয়ার করি তাহলে কি স্কোয়ার হলো a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই না, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা তাহলে এখন এতটুকু নিয়ে একটু খেলেন, a cos থিটা হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার cos স্কোয়ার থিটা। আচ্ছা a স্কোয়ার cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে বা এটা যদি গুণ করি a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সবাইকে আমার কথা বুঝছেন? অনুরূপভাবে b সাইন থিটা মানে কি b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এটারে গুণ করলে কি b স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা, আর এখানে যা আছে তাই থাকবে মাইনাস 2a b cos থিটা sin থিটা। আচ্ছা এই হলো গল্প, তাই তো? আচ্ছা এখন আপনি দেখেন আপনার প্রমাণ করতে বলছি কি প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আচ্ছা এখন যদি আপনাকে এই প্রমাণটা করতে বলে আপনি কি করবেন, আপনি এই যে মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা আর মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা, এই জিনিসগুলো একটা পক্ষ, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার এটা আরেকটা পক্ষ। তাহলে আপনি কি করবেন, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা রাখলেন, c স্কোয়ার এই পাশে নিয়ে আসলেন। বিষয়টা বুঝলেন? আমার প্রমাণ করতে বলছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে আমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মতোই রাখলাম, c স্কোয়ারকে এই পাশে আনলে কি মাইনাস হবে, আর এদেরকে যদি ওখানে নেই তাহলে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে কি a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab cos থিটা সাইন থিটা প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা। এইভাবে করলে ম্যাথটা অনেক ইজি। আপনি a স্কোয়ার আর b স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস মাইনাসের কমন অনেক ভেজাল আছে। আমরা কি করছি, a স্কোয়ার আর b স্কোয়ারকে এই জায়গায় রাখলাম, আর এই c স্কোয়ারকে এই পাশে নিয়ে আসছি, আর এদেরকে এখানে নিয়ে গেলাম। এই পর্যন্ত কি সবাই ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার এই অংশটা আমি পাইলাম। এখন আসেন এই অংশটা নিয়ে একটু কাজ করি। a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে কি a স্কোয়ার সাইন স্কোয়ার থিটারে কি লেখা যায় a সাইন থিটা হোল স্কোয়ার। b স্কোয়ার cos স্কোয়ার থিটারে কি লেখা যায় b cos থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b। এই কি লেখা যায়, আমার এই লাইনটাকে কি আমি এই লাইন লিখতে পারি, a স্কোয়ার সাইন স্কোয়ার থিটার আমি কি লিখতে পারি a সাইন থিটা হোল স্কোয়ার লিখলাম, b স্কোয়ার cos স্কোয়ার থিটার আমি কি লিখতে পারি b cos থিটা হোল স্কোয়ার। তাহলে আমার এইটা হচ্ছে a, এইটা হচ্ছে আমার b, তাহলে 2ab, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ফাইনালি এটা কি লেখা যায় a সাইন থিটা প্লাস b cos থিটা হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার।
এখন এটারে যদি আমি রুট করে দেই a sin থিটা প্লাস b cos থিটা, এটা সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হচ্ছে সবথেকে ইজি সলিউশন। আমার নিজের শিটের থেকে কঠিন করে সব সমাধান দেয়া। তাহলে আমাদের গল্পটা কি? আমার যেহেতু প্লাস মাইনাস বলছে, এর জন্য আমি স্কোয়ার করছি। এরপরের কাজ কি? এরপরের কাজ বাংলা ক্যালকুলেশন। a cos থিটা হোল স্কয়ার মানে কি? a স্কয়ার cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটার মান বসাবেন, এখানে sin স্কয়ার থিটার মান বসাবেন। বসাইছি, তারপর কি জাস্ট ক্যালকুলেশন করে যাব। সবাই যদি সবকিছু বুঝে থাকি তাহলে লেখেন টাইপ 5 ডান। আমি যদি থিমটা বুঝাইতে পারি তাহলে আমরা আশা করি ত্রিকোণমিতির যে কোনো ম্যাথ এখন অ্যান্সার করতে পারবো। আমি যে দুটো ম্যাথ আসছে গতকালকে, এই দুটো ম্যাথ আজকে করাবো ইনশাল্লাহ। উপস্থিতি তো কম, সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে কিনা। এবার আসেন টাইপ 6। আচ্ছা, জাস্ট 2 মিনিট একটু কথা বলি, তারপর আমি টাইপ 6 পড়ানো শুরু করতেছি। 43তম রিটার্নের ম্যাথ কোশ্চেন আসলে কেমন হয়েছে, এটা হচ্ছে সবথেকে প্রথম কোশ্চেন। আমি আমার দৃষ্টিভঙ্গিটা বলে দিচ্ছি। 43তম রিটার্ন ম্যাথ কোশ্চেন আপনি দুইটা অ্যাঙ্গেলে চিন্তা করতে পারেন। একটা অ্যাঙ্গেল হচ্ছে এরকম, এই রিটার্ন কোশ্চেনে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের কোশ্চেন ছিল না, যেমন বিন্যাস সমাবেশ ছিল না, সম্ভাব্যতা ছিল না, সেট ছিল না, ভেনচিত্র ছিল না, দূরত্ব উচ্চতা ছিল না। তার মানে আপনার অনেকগুলো বার্নিং টপিক যেগুলো থেকে সবসময় কোশ্চেন আসে, এগুলো দিয়ে কোশ্চেন হয় নাই। আচ্ছা, আবার আপনি যদি আদার সাইডে চিন্তা করেন, কোশ্চেনটা ছিল বেসিক নির্ভর কোশ্চেন, মানে আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আসতে পারবেন। এবং পুরো কোশ্চেনটাতেই 9, 10-এর সাধারণ গণিত এবং 9, 10-এর উচ্চতর গণিত, বিশেষ করে 9, 10-এর উচ্চতর গণিত, এটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। তারপর আপনি যদি ইন জেনারেল চিন্তা করেন, আপনি যদি একটু ক্যালকুলেটিভ প্রিপারেশন নেন, এই প্রশ্নে ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। কিভাবে আমি একটু ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আপনাকে লগারিদম থেকে কোশ্চেন দিছে 5 মার্কের, সরাসরি বোর্ড বইয়ের কোশ্চেন। সূচক থেকে কোশ্চেন দিছে 2.5 মার্কের, বোর্ড বইয়ের কোশ্চেন। আচ্ছা, তাহলে এই 7.5 সবাই পান। ত্রিকোণমিতি থেকে 2টা কোশ্চেন দিছে, 5 নম্বরের কোশ্চেনটা বোর্ড বইয়ের কোশ্চেনের থেকেও সোজা, কিন্তু 2.5 মার্কের যে কোশ্চেনটা দিছে এইটা কিছুটা কঠিন। আচ্ছা, গেল ত্রিকোণমিতি। তাহলে এই 12.5 আমরা সোজা বলতে পারি। আচ্ছা, ধারার কোশ্চেনটা ধরতে পারলে ইজি, ধরতে না পারলে কঠিন, 2.5। বীজগাণিতিক সূত্রাবলী এর উৎপাদক, এখানে 7.5 মার্কের কোশ্চেন ছিল, 5 মার্ক ছিল ইজি, 2.5 মার্ক ছিল কঠিন। তাহলে কত? 17.5। আর এই জায়গায় কঠিন কত? 6, 7.5। স্থানাঙ্ক জ্যামিতির পুরো সেটটাই সহজ, 5, 22.5। আচ্ছা, এরকম আমরা যদি অ্যানালাইসিস করি, আপনাকে আমি যদি আরো সামারি করে দিই, বীজগাণিতিক সূত্রাবলীর উৎপাদক, এখান থেকে কোশ্চেন হচ্ছে 7.5। ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে কোশ্চেন হচ্ছে 7.5। তার মানে এই 2টা টপিকস পড়লে 15। সূচক লগারিদম থেকে আসছে 7.5, এই 3টা টপিকস পড়লে 22.5। ধারা থেকে আসছে 2.5, এই 4টা টপিকস পড়লে 25। তার মানে আপনার 4টা টপিকস থেকে 25 আসছে। ওদিক থেকে সেট ও ভেনচিত্র, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা, এই পুরো পোর্শন বাদ দিছে। তার মানে কোশ্চেনটা এক অর্থে আপনার জন্য অনেক কঠিন হয়েছে এটা বলা যাবে না, আবার আরেক অর্থে বেসিক নির্ভর কোশ্চেন হওয়ায় এবং বোর্ড বইয়ের উচ্চতর গণিতের উপর বেশি ফোকাস করায় অনেকেরই পরীক্ষাটা খারাপ হয়েছে। কারণ বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তারা তো হায়ার ম্যাথে অবশ্যই দুর্বলতা থাকবে, কারণ তারা তো হায়ার ম্যাথ কখনো করেই নাই। এবং যেই সায়েন্সের স্টুডেন্টে আপনারা বলেন যে সায়েন্সের স্টুডেন্ট মানেই ম্যাথে ভালো, এটার সাথে আমি একমত না। বাংলাদেশের অনেক সায়েন্সের স্টুডেন্ট আছে যারা হায়ার ম্যাথ ভালোভাবে স্কুল জীবনে পারতো না। এই কারণে আলটিমেটলি যেহেতু স্কুল জীবনে হায়ার ম্যাথ খুব ভালোভাবে পারতো না, এই কারণে তাদের কিন্তু পরীক্ষাটা খারাপ হয়েছে। তাহলে সামারিটা কি? সামারিটা হচ্ছে 44তম রিটেনের জন্য আমার যেটা ব্যক্তিগত সাজেশন, 9, 10-এর ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা বই তো অবশ্যই ফোকাস করতে হবে, কিছুটা বেসিক ডেভেলপ করে পড়তে হবে। কারণ সবাই যেটা বলতেছেন যে বোর্ড বই থেকে ম্যাথ আসছে, হ্যাঁ বোর্ড বই থেকে তো সরাসরি ম্যাথ আসছে। সব ম্যাথ কি বোর্ড বই থেকে সরাসরি আসছে? না, অনেক ম্যাথ আসছে বোর্ড বইয়ের কনসেপ্ট যদি পারেন তাইলে আপনি ম্যাথটা পারবেন। যেমন ধারার যে ম্যাথটা আপনি বুঝলে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না।
তার মানে আপনাকে দুইটা জিনিস করতে হবে এখন, 9 10 এর সাধারণ গণিত প্লাস 9 10 হায়ার ম্যাথ, এটা যেমন ভালোভাবে শিখতে হবে, পাশাপাশি বেসিকটা ক্লিয়ার করে শিখবেন। কারণ অর্ধেক কোশ্চেন যদি বোর্ড বই থেকে আসে, বাকি অর্ধেক কোশ্চেন কিন্তু বোর্ড বইয়ের বাইরে থেকে আসবে, হয়তো বা কনসেপ্টটা দিয়ে আনসার করতে হবে। তার মানে সহজ কথা হচ্ছে আপনি কনসেপ্টটা ক্লিয়ার রাখেন, এইবার আপনি 44তম রিটেনের প্রিপারেশন নেন। আর 44তম রিটেনের প্রিপারেশন নেওয়ার সময় দুই শ্রেণীর স্টুডেন্ট আছেন, একটা হচ্ছে ভালো অংশ যে আমি ভালো ম্যাথ পারি, আরেক অংশ হচ্ছে আমি ম্যাথ কম পারি। যারা কম ম্যাথ পারেন তারা অ্যাভারেজ প্রিপারেশন নেন, যারা ভালো ম্যাথ পারেন তারা ভালো প্রিপারেশন নেন। কারণ কঠিন কোশ্চেন হইলে যাদের অ্যাভারেজ প্রিপারেশন তারা অনেক বেশি সময় দিলেও ম্যাথে ভালো নাম্বার পাবেন না এই অল্প সময়, কারণ পরীক্ষাতে এবার খুব আগে। তার জন্য যাদের অ্যাভারেজ অবস্থা, অ্যাভারেজ প্রিপারেশন নিলে যাতে অ্যাভারেজ মার্কটা পান। কারণ এই কোশ্চেনে কিন্তু 25 থেকে 30 পাওয়া খুব বেশি কঠিন ছিল না, 25 থেকে 30, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট 25 থেকে 30 পাবে। তার মানে আপনার কোশ্চেন অ্যাভারেজ হলে 25 থেকে 30, এটার ভিতরে আপনি থাকলে খুশি থাকেন যদি অ্যাভারেজ অবস্থায় থাকেন। আর যে ভালো অবস্থায় থাকবেন এই ধরনের কোশ্চেনে তার টার্গেট থাকবে 35 বা 40 প্লাস পাওয়া। কথা কি বুঝতে পারেন? 35 প্লাস এই কোশ্চেনে ভালো মার্ক, আর 40 পাইলে তো দুর্দান্ত মার্ক। আর যদি কোশ্চেন সোজা হয়, যেমন 41তম লিখিতর অনেকে উদাহরণ হিসাবে বলে যে এটা তো অনেক সোজা হয়েছে। আমি 43 লিখিত ব্যাচে প্রতিদিন একটা কথা বলতাম, 41তম লিখিতর প্রশ্ন ছিল গিফট। কেউ পরীক্ষার হলে 41তম লিখিতর মতো ম্যাথ প্রশ্ন পাবেন এই আশা করে যাবেন না। আমি আমার 43 রিটার্ন ব্যাচে অধিকাংশ ক্লাসে এই কথা বলছি, এটা গিফট ছিল। গিফট তো গিফটই। এখন এই গিফট যদি আপনাকে 44-এ দেয়, তাহলে আপনার তো অ্যাভারেজ মার্ক 25-30-এর জায়গায় 35-40 হয়ে যাবে। 41 লিখিততে আমি যে ম্যাথ খুব ভালো পারতো না, সেও 35 থেকে 40 মার্ক অ্যান্সার করে আসছে। কথা কি বুঝতে পারছেন? তার মানে কোশ্চেন যদি আপনাকে গিফট দেয়, তখন তো অ্যাভারেজ মার্ক 25-30-এর জায়গায় অটো 35-40 হয়ে যাবে। তখন আপনি তো অটোমেটিক এমনি যা পড়ছেন এতে আরো 5-10 বেশি পাবেন। কথা কি বুঝতে পারছি? এর জন্য প্রিপারেশন নিতে হবে কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে। কোশ্চেন সোজা হলে নাম্বার স্বাভাবিকভাবে সবাই বেশি পাবে, কোশ্চেন কঠিন হলে নাম্বার স্বাভাবিকভাবে সবাই কম পাবে। এখন এই কমটা জানি অনেক কমে না যায়। আমার কথা কি বলছেন? আপনার টার্গেটটা থাকবে কোশ্চেন যতই কঠিন হোক আমি জানি 30-এর রেঞ্জে নাম্বারটা পাই, যে কোশ্চেন যেভাবেই হোক আমি জানি 30-এর রেঞ্জে পাই। আমি আবারও বলতেছি, এই প্রশ্নে 30 পাওয়া কোনো কঠিন ছিল না। যদি আপনি ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসেন, এখানে 30 পাওয়া খুব ইজি। এখন আমি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিলে অনেকের মন খারাপ হবে, যেহেতু 43-এর হয়তো কাঙ্ক্ষিত পরীক্ষা দেন নাই, এই কারণে আমি প্রশ্নের বিশ্লেষণে যাচ্ছি না। আমার সোজা কথা হচ্ছে, কোশ্চেন যদি অনেক কঠিনও হয়, আপনার প্রস্তুতিটা এমনভাবে থাকবে যেন আমি 30 পাই। আপনি 45-50-এর টার্গেট করে যাবেন, লাস্টে পাবেন 20, কোনো লাভ নাই। আমি 41 লিখিত কোশ্চেন বারবার বলছি এটা গিফট ছিল। এই প্রশ্নের প্যাটার্ন চিন্তা করে 43 দিতে যায় না। এই কারণে 41-এর কোশ্চেন দেখে অনেকেই আমার প্রশ্ন করতো, ভাইয়া আপনার কাছে প্রাইভেট পড়লে কি 50-এ 50 পাওয়া যাবে? আপনি কি আমার কথা বুঝছেন? 50-এ কি 50 পাওয়া যাবে? আর এখন অ্যাভারেজ মার্ক ম্যাক্সিমাম 25। এই জন্য ঠান্ডা মাথায় পড়তে হবে, যেহেতু আপনার হাতে সময় অনেক কম। আর আমার পড়ানো দিয়ে কেমন কি হয় এটা একটু বলি। 43-এর স্টুডেন্টরা জাজ করবে আমার পড়া দিয়ে 43 কতটুকু উপকৃত হয়েছে। 44-এ আমি কি পড়াইছি আর কি আসছে এটা একটু বলে দেই, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। কারণ আপনি আমার কাছে প্রাইভেট পড়বেন কি পড়বেন না, এটা আজকে আপনি সিদ্ধান্ত নেবেন। আমি 44তম লিখিত ব্যাচে এখন পর্যন্ত যা যা পড়াইছি, লগারিদম, সূচক, সেট ও বেঞ্চিত্র, আর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, এরপর আপনি সিদ্ধান্ত নেন আমাদের পড়বেন কি পড়বেন না। লগারিদম থেকে কোশ্চেন আসছে 5 মার্কের, আমার শিটে থেকে হুবহু কোশ্চেন। আচ্ছা আমি টাইপ নাম্বারটা একটু বলে দেই, আর এই লেকচার শিটটা আপনাদের গ্রুপেও দেয়া আছে। টাইপ নাম্বারটা একটু বলে দিচ্ছি, দাঁড়ান। এই লগারিদমের লেকচার শিট আপনার রাহাত জবে আমার দেয়া আছে। টাইপ 4 থেকে হুবহু আসছে এই 5। সূচক থেকে 2.5 মার্কের কোশ্চেন আসছে, এটা হচ্ছে আমার শিটে টাইপ 6 কেস 2। সবাই মিলিয়ে নিন, এগুলো আমার সব 44 রিটার্ন ব্যাচেও দেওয়া আছে। এই দুইটা চ্যাপ্টারের শিট রাহাত জব মেতেও দেওয়া আছে। তার মানে আমি সূচক আর লগারিদম থেকে যা পড়াইছি তাই আসছে, 7.5 আসছে, 7.5 আমার শিটে আছে। রাহাত জব মেতে এই দুটো লেকচার শিট দেওয়া আছে, আপনার লেকচার শিট মিলিয়ে নিন। টাইপ 4, টাইপ 6-এর কেস 2। সেট ও বেঞ্চিত্র থেকে কোনো প্রশ্ন আসে নাই, তাহলে কোনো প্রশ্ন না আসলে আপনার আমি অ্যান্সার করাবো কিভাবে? ত্রিকোণমিতিক অনুপাত থেকে দুইটা কোশ্চেন আসছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 2.5। এই যে 5 মার্কের কোশ্চেনটা, এটা হচ্ছে আমার শিটের টাইপ 9, শিটে দেয়া আছে একদম সরাসরি টাইপ 9। আমি আজকে এটা করাবো।
আর এই আড়াই মার্কের কোশ্চেনটা আমার শিট থেকে সরাসরি আসে নাই, কিন্তু আমার পড়া যদি আপনি বোঝেন, মানে আমি যে কনসেপ্টটা বিল্ড আপ করে পড়াই, তাহলে আপনি এই আড়াইও অ্যান্সার করতে পারবেন। তার মানে আমি এখন পর্যন্ত যা পড়াইছি এখান থেকে 43 রিটেনে 15 মার্কের কোশ্চেন হয়েছে, এই 15তে যে বিলো অ্যাভারেজের স্টুডেন্ট সেও 12.5 পাবেন, মানে এই পাস, এই আড়াই 7.5, এই পাস 12.5। আর যে একটু ভালো মেরিটের, মানে বেসিকটা ভালো, সে এই 15তেই পাবেন। বিশ্বাস না হইলে আমার লেকচার শিট এই সাইডোটাই 44তম রিটার্ন কাছে দেওয়া আছে, আর রাহাত জবমেতে এই দুটো দেওয়া আছে, আপনি মিলাই দেখেন। আমি তো লিখে দিচ্ছি সরাসরি, এগুলো তো আমার পরীক্ষার আগে আপলোড করা। আর আমি যে এখন টাইপ 9 পড়াবো, এটা তো আমি নতুন তৈরি করি নাই, এই শিটও আমি পরীক্ষার আগেই দিয়ে দিছি। সুতরাং রাহাত ভাইয়ের উপর আস্থা রাখতে পারেন। আমার সিলেকশন দেখছেন, আমি যা পড়াইছি আমার সিলেকশন কি, এটা দিয়ে যদি কেউ 44 রিটার্ন আমার কাছে পরীক্ষা দিতে যান, যদি বিলো মেরিটও হন 12.5 পাওয়া সম্ভব। এই আড়াইটা অনেকে পাবেন না, এটা আমি দেখাই দেবো কেন পাবেন না, সেটার ব্যাখ্যা আমি দিয়ে দেবো। কিন্তু এই পাস, এই পাস, এই আড়াই মাস্ট, আমি লিখে দিছি, আপনি চাইলে গ্রুপে চেক করেন, রাহাত জবমেতে এই দুটো লেকচার শিট দেওয়া আছে। কথা কি বুঝাইতে পারছি? এর জন্য রাহাত ভাইয়ের উপর আস্থা রাখতে পারেন। এখন সেট ও বেনসিট দিয়ে যদি কোশ্চেন না দেয়, আমি কি করবো? আমার কোনো দায় নাই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি পড়ানোতে ব্যাক করি। তাহলে যারা পড়তে চান, আমার ক্লাস আর শীত ভাই ভালো মতো করেন, আলহামদুলিল্লাহ এনাফ। আমার ক্লাস আর শীতটা ভালো মতো ফলো করেন। আপনার কোশ্চেন যদি মারাত্মক কঠিন হয়, তখন আপনাকে 35+ পাইলে খুশি থাকতে হবে। আবার কোশ্চেন যদি 41-এর মতো হয়, তখন আপনি 35 পাইয়া যদি আমার ফোন দেন, ভাইয়া আমি তো 35 পাইছি, আমি তো বলবো এটা কি পেলেন ভাইয়া, এটা তো আমি আশা করি নাই। কারণ তখন আপনাকে স্বাভাবিকভাবে পাওয়া উচিত কি 40 বা 45। কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আপনার কত পাওয়া উচিত। এই প্রশ্নে কেউ যদি আমার বলে ভাই আমি 35 পাইছি, তাহলে আমি বলবো গুড, আপনি খুব ভালো পরীক্ষা দিচ্ছেন। এই প্রশ্নে কেউ যদি বলে আমি 45 পাইছি, তাহলে বলতে হবে যে আপনি ভাইয়া দুর্দান্ত ম্যাথে ভালো পারেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা হচ্ছে কোশ্চেন কঠিন হলে আপনি অ্যাভারেজ মার্কটা অন্তত ক্যারি করেন, বা তার থেকে একটু বেশি পান। আর কোশ্চেন সোজা হলে ডেফিনেটলি সবাই বেশি নাম্বার পাবে। কথা কি বুঝতে পারছেন? এর জন্য যারা মনে করবেন আমার কাছে পড়তে চান, এখন পর্যন্ত আমি লগারিদম শেষ করছি, সূচক শেষ করছি, সেট ও বেঞ্চিত শেষ করছি, এখন ত্রিকোণমিতিক অনুপাত পড়াচ্ছি। পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আশা করি খারাপ করবেন না। নিজে নিজে পড়া যা করবেন তার থেকে ভালো কিছুই করবেন। কারণ আমি দেখাই দিলাম 44 রিটার্নে আমি কি পড়াইছি এখন পর্যন্ত, সেখান থেকে কি আসছে। 15 মার্কের কোশ্চেন আসছে, সবার পক্ষে 12.5 পাওয়া সম্ভব। বাকি আড়াই, যাদের বেসিক ভালো, আমার কনসেপ্টগুলো বুঝবেন ভালো মতো, তারা পারবেন। যাদের বেসিক একটু উইকনেস আছে, তারা হয়তো প্রশ্নটা পারবেন না। তাহলে যাদের দরকার রিটেনে ভর্তি হয়ে যান। আচ্ছা, এবার আসেন টাইপ 6। আচ্ছা, টাইপ 6 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। যদি একদম ইজি কোশ্চেন দেয়, তাহলে টাইপ 6 থেকে কোশ্চেন দিবে। এটা পারতে হলে আপনাদের মানগুলো জানতে হবে। সাইন 0-এর মান কত, সাইন 30-এর মান কত, সাইন 45-এর মান কত, সাইন 60-এর মান কত, সাইন 90-এর মান কত। এই মানগুলা মুখস্থ রাখা যায়, আবার টেকনিক দিয়েও বের করা যায়। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে মানগুলো মুখস্থ রাখেন, কারণ আপনি টেকনিক দিয়ে যদি বাইর করতে যান অনেক বেশি সময় লাগবে। কেউ যদি টেকনিক দিয়ে বাইর করতে চান, আমার রাহাত জব ম্যাথে ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস নামে একটা ক্লাস আছে। ওই ক্লাসে কিভাবে মানগুলো ম্যাজিক মেথডে বের করতে হয় সেটা আমি দেখাই দিছি। আপাতত আমি ওই নিয়মটা দেখাচ্ছি না। এবার আসেন অঙ্ক নম্বর 2, টাইপ 6-এর অঙ্ক নম্বর 2। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা মনে করেন এরকম দিছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 45 ডিগ্রি, কজ স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 90 ডিগ্রি, কট স্কোয়ার 90 ডিগ্রি, এরকম দিছে। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি ম্যাথ। আপনি শুধু একটা নোট জানবেন, এই সাইন স্কোয়ার এ, এটাকে আমি সাইনে হোল স্কোয়ার লিখতে পারি। সাইন স্কোয়ার এটার আমি কি লিখতে পারি, সাইনে হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটার আমি কি লিখতে পারি, সাইন 30 হোল স্কোয়ার। কস 45 এর কি লিখতে পারি, কস 45 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস ট্যান 60 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস কট 90 ডিগ্রি হোল স্কোয়ার। সবাইকে আমার কথাই বন্ধু বুঝছেন? আচ্ছা, এখন সাইন 30 মানে কি, হাফ হোল স্কোয়ার। এরকম কস 45-এর মান বসাবেন, ট্যান 60-এর মান বসাবেন, কট 90-এর মান বসাবেন। আমার সাজেশন হচ্ছে মানগুলো মুখস্থ রাখবেন, তাহলে আপনি খুব দ্রুত করতে পারবেন। আর এই প্রত্যেকটা মান টেকনিক দিয়েও বের করা যায়। আমি সেই ক্লাসটা তো বলেই দিলাম, ত্রিকোণমিতির ম্যাজিক ক্লাস। ওই ক্লাসে সাহায্য নিয়ে যদি মান বের করতে চান, তাহলে অনেক বেশি সময় লাগবে। এর জন্য মানগুলো মুখস্থ করে ক্যালকুলেশন করলে গল্প শেষ। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনাকে যদি টাইপ 6-এর কখনো
কেস ওয়ানের ম্যাথ দেয়, আপনার কাজ কি সাইন স্কোয়ারের সমান আমি কি জানি সাইন এ হোল স্কোয়ার। এখন সাইন স্কোয়ার 30 মানে কি সাইন 30 হোল স্কোয়ার, তাহলে সাইন 30 মানে কি হাফ, হাফ হোল স্কোয়ার মানে কি 1/4, এরকম করে ক্যালকুলেশন করবেন। আমি কি বুঝাইতে পারছি? সবাই কি পারবেন? আচ্ছা, এই একই কোশ্চেন যদি এভাবে আসে, এই কোশ্চেনটাই আপনাকে পরীক্ষা এভাবে দিতে পারে, সাইন স্কোয়ার π/6 প্লাস কজ স্কোয়ার π/4 প্লাস tan স্কোয়ার π/3 প্লাস কট স্কোয়ার π/2। এই কোশ্চেনটা আপনাকে এইভাবে দিতে পারে, সাইন স্কোয়ার π/6 প্লাস কজ স্কোয়ার π/4 প্লাস tan স্কোয়ার π/3 প্লাস কট স্কোয়ার π/2। যদি এভাবে দেয় তাহলে কি করবেন? আচ্ছা, আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার π/6 মানে কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6, দ্যাট মিনস কি সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার π/6 যেই কথা, সাইন স্কোয়ার 30ও কি একই কথা না? সবাই গল্পটা বুঝেন। আমার সাইন স্কোয়ার π/6 মানে কি শিখছি আমি, পাই মানে হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে π/6 মানে কি 30 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার π/6 যেই কথা, সাইন স্কোয়ার 30ও কি একই কথা না? তাহলে সাইন স্কোয়ার 30 এর মান যদি হাফ হোল স্কোয়ার হয়, তাহলে সাইন স্কোয়ার π/6 দ্যাট মিনস কি সাইন π/6, এটার মান কত? হাফ। তাহলে সাইন স্কোয়ার π/6 মানে কি হাফ হোল স্কোয়ার। আমি কি বুঝাতে পারছি? তার মানে আপনাকে টাইপ 6 এর কেস 1 এর কোশ্চেন এভাবেও দিতে পারে, এভাবেও দিতে পারে, এভাবে দেখ বা এভাবে দেখ, গল্প একই। পাই মানে কি 180 ডিগ্রি, তাহলে π/6 মানে কি 180 ডিগ্রি বাই 6। কথা কি বুঝাইতে পারছি? তাহলে যেভাবেই দেখ, আমরা কি সবাই পারবো? আমরা যদি সবাই পারি তাহলে লেখেন সবাই কেস 1 ডান। আমরা যদি সবাই পারি তাহলে লেখেন কেস 1 ডান। এবং আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে 44তম রিটেনের জন্য দূরত্ব এবং উচ্চতা খুব ইম্পর্টেন্ট, এবং বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা সেট ও বেঞ্চিত্র 44-এ আশা করা যায় আসবে। আর এখন আসলে পিএসসি তাদের মতো করে চিন্তা করে, তাদের মতো করে কোশ্চেন করে, সুতরাং টুকটাক সবই পড়তে হবে, কোনো এখনো সিলেবাস নাই। কি দিবে এটা ডিপেন্ড করে, তারা যা মন চাবে তাই দিবে। বাইরে আমার শীটে তো 9, 10 সাধারণ গণিত, 9, 10 হায়ার ম্যাথ, এটা মিক্সড করে তৈরি করা। সবাই একটা ফিডব্যাক দেন, কেস 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, কেস 1 ডান হলে এবার আসেন কেস 2। আমি কেস 2 পড়ানোর পর যেই টাইপটা পড়াবো ওই টাইপ দিয়ে 5 মার্কের কোশ্চেনটা আসছে। আমি যেটা পড়াবো সেটা অনেক বেশি কঠিন ছিল, প্রশ্নটা আসছে অনেক বেশি সোজা, আপনারা নিজেরাই পারবেন। ওই আরেকটা টাইপ পড়ানোর পর আজকে ক্লাস শেষ হবে। আচ্ছা, এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2 কোশ্চেনটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 5, একদম সোজা ম্যাথ। 5 কি বলছে? 2 cos a প্লাস b সমান সমান হচ্ছে 1 সমান সমান 2 sin a মাইনাস b। a ও b সূক্ষ্মকোণ হলে দেখান যে a = 45 ডিগ্রি আর b = 15 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। প্রথম কাজ, এই 2 cos a প্লাস b সমান সমান দেওয়া আছে কত? 1। 2 cos a প্লাস b সমান সমান দেওয়া আছে 1, আবার 2 sin a মাইনাস b সমান সমান দেওয়া আছে কত? 1। এই বন্ধুকে আমার সবাই বুঝছে? 2 cos a প্লাস b সমান সমান দেওয়া আছে 1, আবার 2 sin a মাইনাস b সমান সমান দেওয়া আছে কত? 1। আচ্ছা, তাহলে এখান থেকে এই 2 রে যদি আমরা এই পাশে নেই তাহলে কি cos a প্লাস b সমান সমান কত? হাফ। আচ্ছা, cos a প্লাস b হাফ মানে হচ্ছে cos 60। cos 60 যদি মান মুখস্থ করেন তখন আপনি এই মানটা জানবেন। আমরা অনেক সময় মজা করে এটা বলি, আমি তোমার cos 60 হতে চাই। cos 60 মানে কি? আমি তোমার অর্ধেক হতে চাই। অনেক সময় মজা করে আমরা এই কথাটা বলতে পারি যে প্রেয়সীরে, যে কি তোমার আমি cos 60 হতে চাই। cos 60 মানে কি? আমি তোমার হাফ হতে চাই। তাহলে আলটিমেটলি এখান থেকে আসে কত? বা a প্লাস b সমান সমান 60 ডিগ্রি। এটা হলো সমীকরণ নাম্বার 1।
কথা কি বুঝতে পারছি? অনুরূপভাবে 2 sin a minus b, এটা কি লেখা যায়? sin a minus b is equals to হাফ, বা sin a minus b সমান সমান হচ্ছে sin 30। মানে আমি হয় তোমার cos 60 হতে চাই, না হলে আমি তোমার sin 30 হতে চাই। cos 60 আর sin 30, cos 60 আর sin 30 দুটোটার মানে হচ্ছে হাফ। তাহলে আপনি চাইলে আপনার প্রেয়সীকে বলতে পারেন তোমার আমি এখন থেকে cos 60 হব, অথবা আমি তোমার sin 30 হব। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখান থেকে ফাইনালি আসে কি a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। সবাই কি বুঝছেন? আমাদের কেস টুর সব ম্যাথ এই একই নিয়ম। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই 2 cos a plus b 1, এখান থেকে একটা সমীকরণ দ্বারা করলাম a plus b সমান সমান 60, আর এখান থেকে একটা সমীকরণ দ্বারা করলাম a মাইনাস b সমান সমান 30। এখন আপনার দ্বারা চাইছি কি a আর b এর মান। তাহলে আপনি কি করবেন, 1 plus 2 করেন। 1 plus 2 করলে কি আসে? a plus b plus a minus b সমান সমান কি 60 plus 30। b b কাটা যায়, তাহলে 2a সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে বা a is equals to কত? 90 divided by 2, তার মানে 45 ডিগ্রি। তাহলে এর মান কি 45 পাইছেন? এখন 1 থেকে 2 বিয়োগ করলে b এর মান চলে আসবে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে কেস টুর গল্প কি? কেস টুর এই যে সূক্ষ্মকোণের যে বিষয়টা বলছে, আমি আগামী ক্লাসে এই কোণ রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এই কারণে আজকে আমি সূক্ষ্মকোণের বিষয়টা স্কিপ করে গেলাম। আগামী যেটা পার্ট 3 ক্লাস, এখানে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতি গণিতের সবচেয়ে কঠিন ম্যাথগুলো করবো। রেঞ্জের এই যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এগুলো হলে কেমনে কি হয়। আচ্ছা, তাহলে আমরা এই টাইপের যদি ম্যাথ আসে, আমার কাজ হলো এখান থেকে একটা সমীকরণ দ্বারা করা, এখান থেকে একটা সমীকরণ দ্বারা করা, তারপর কি 1 plus 2 করব, সমীকরণ নাম্বার 1 আর 2 যোগ করব, আবার কি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে আমি a আর b এর মান পেয়ে যাব। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 6 ডান। এইবার আমাদের মূল পড়া শুরু, সেটা হচ্ছে টাইপ 9, টাইপ 7 এবং টাইপ 8। এটা আমি আগামী ক্লাসে পড়াবো। টাইপ 7 এবং টাইপ 8 এখন যেই ধরনের কোশ্চেন হয় এর জন্য সুপার ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 7 এবং টাইপ 8 মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টই পারেন না। আমি শিটটা যাদের কাছে নাই, যারা আমার কাছে পড়েন না তাদের কাছে তো শিটটা নাই, আমি ক্লাস শেষে গ্রুপে শিটটা আপলোড করে দেবো। টাইপ 7 এবং টাইপ 8 আগামী ক্লাসে পড়ানো হবে। এখন আমি পড়াবো টাইপ 9। এই টাইপ 9 থেকেই 5 মার্কের কোশ্চেনটা আসছে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। অনেকেই ভয় পান যে কোশ্চেন কঠিন, কোশ্চেন কঠিন। আসলে ভাই কোশ্চেন কঠিন না, দেখেন কোশ্চেন কি আসলে কঠিন না সোজা। প্যানিকড হবেন না কখনো, এই কঠিন কঠিন কঠিন, আচ্ছা কঠিন শিখা লাগবে না। আরেকটা নতুন জিনিস, জাস্ট পরের বারে 1 মিনিট কথা বলে টাইপ 9টা পড়াই। লেভেল প্লেইং ফিল্ড খুব জনপ্রিয় একটা ডায়লগ, আমি প্রায় শুনি যে লেভেল প্লেইং ফিল্ড কেন নিশ্চিত করা হচ্ছে না। যখনই ম্যাথের কোশ্চেন কঠিন করা হয় তখনই একটা কথা বলা হয়, এই কোশ্চেনটা হচ্ছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের অ্যাগেনস্টে গেছে, সুতরাং পরীক্ষা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। মানে কি, ম্যাথের কোশ্চেনটা এমন হতে হবে যাতে সায়েন্স, আর্টস, কমার্স সবাই একই সুবিধা বা একই অ্যাডভান্টেজ নিয়ে পরীক্ষাটা দিতে পারে। আচ্ছা ভাইয়া, প্রথম কথা হচ্ছে পৃথিবীতে লেভেল প্লেইং ফিল্ড বললে কিচ্ছু নাই। আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড শুরু করতে চান, তাহলে একটা 4 বছরের বাচ্চা হয় এখন বস্তিতে আছে, নাইলে সে গুলশান অথবা বনানীতে এসির বাতাস খেয়ে এবিসিডি পড়তেছে, অথবা সে কি ফ্যানের বাতাস খেয়ে মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে এবিসিডি মার কাছে শিখতেছে। তাহলে 4 বছরের যখন তার পড়াশোনা শুরু হইলো, কেউ বস্তিতে পড়তেছে, কেউ গুলশান বনানীতে এসির বাতাস খেয়ে পড়তেছে, কেউ ফ্যানের বাতাস খেয়ে মিডল ক্লাস ফ্যামিলিতে পড়তেছে। এখানে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? তাহলে আপনি যদি লেভেল প্লেইং ফিল্ড চান, তাহলে যখন পড়াশোনা শুরু হয়েছে 4 বছর বয়স থেকে, তখন থেকেই তো লেভেল প্লেইং ফিল্ড দরকার। এবার সে চাকরির পরীক্ষার্থী, কেউ টিউশনি করে হচ্ছে নিজের খরচ চালায়, কেউ হচ্ছে বাবার কাছ থেকে টাকাই না নিজের খরচ চালায়, কারো বাবার অগাধ সম্পদ আছে, তার কোনো চিন্তাই নেই, পরীক্ষা দেয় একটা, আমার একটা আইডেন্টিটি দরকার। এখানে কি লেভেল প্লেইং ফিল্ড আছে? তাহলে আপনি 4 বছর বয়সে শিক্ষা জীবন শুরু, এখানে লেভেল প্লেইং ফিল্ড নাই। পড়াশোনা শেষ করে এখন পরীক্ষা যখন দিতে যাচ্ছেন, এক একজন ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষা দিচ্ছেন, এখানেও লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনি পরীক্ষার প্রশ্নের লেভেল প্লেইং ফিল্ড আশা করেন কিভাবে? আপনি আমার কথা বোঝেন নাই? সুতরাং এই ধরনের এই লেভেল প্লেইং ফিল্ড এইসব আশা করে লাভ নাই। আমার যেটা ব্যক্তিগত ধারণা, আজকে যদি আমার ধারণা বিজ্ঞানের কোশ্চেন সহজ হয়েছে, আমার কাছে যতটুকু দেখা মনে হয়েছে, যদি আমি বিজ্ঞান পড়াই না, আমার কাছে বিজ্ঞানের প্রশ্ন দেখে আজকে মনে হচ্ছে এটা সহজ প্রশ্ন ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা দেখতেছি, ম্যাথ এবং বিজ্ঞান এটা প্রতিনিয়ত একটু কঠিন করা হচ্ছে। কঠিন করার কারণ হচ্ছে একটাই, আমাদের এখন কনসেপ্ট হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।
আপনি যখন ডিজিটাল বাংলাদেশের কনসেপ্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে অনেক বেশি ক্যালকুলেটিভ হতে হবে। ক্যালকুলেটিভ মানে কি, আপনার ম্যাথের সেন্স অনেক শার্প হইতে হবে, পাশাপাশি আপনাকে অনেক বেশি বিজ্ঞান মনস্ক হইতে হবে। বিজ্ঞান মনস্ক মানে কি, আপনার সায়েন্সের বা টেকনোলজি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এই দুটার কম্বিনেশন যদি না থাকে তাহলে আপনি তো গভর্নমেন্টের যে পলিসি এটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, আপনারা দিয়ে এটা বাস্তবায়ন হবে, তাই না? তাহলে আপনাকে দিয়ে যখন এটা বাস্তবায়ন করতে হবে তখন তো আপনাকে ক্যালকুলেটিভ, আপনি যদি বিজ্ঞান মনস্ক একটু কম হন তাহলে তো গভর্নমেন্ট যেভাবে চাচ্ছে ওই গতিতে তো কাজটা আসলে হচ্ছে না। আমার ধারণা এই কারণেই প্রতিনিয়ত ম্যাথ এবং সায়েন্স বা আইসিটি এই প্রশ্নগুলো এখন আপডেট করা হচ্ছে এবং অনেক বেশি কঠিন হচ্ছে। মানে সহজ ভাষা হচ্ছে, মেসেজটা হচ্ছে এরকম, আপনি সায়েন্স আর্টস বা কমার্স যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, যদি আপনার স্কুল বা কলেজ জীবনে ম্যাথের দুর্বলতাটা থাকে, আপনি অন্তত এখন এসে সেই দুর্বলতাটা কাটায় এবার আপনি আপনার পছন্দ মতো জবে আসেন। আমার ধারণা মেসেজটা হচ্ছে এইটা। তা নাহলে তো চাইলে জেনারেল ম্যাথ দিয়েই কোশ্চেন দিতে পারতো, হায়ার ম্যাথ দিয়ে দিচ্ছে কেন? হায়ার ম্যাথ তো আর্টস বা কমার্সের স্টুডেন্টের পরেই নেই, এটা কি পলিসি মেকাররা জানে না? তার মানে সহজ কথা হচ্ছে, আপনাকে বিজ্ঞান মনস্ক এবং ক্যালকুলেটিভ বানানোর একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ আপনি বিজ্ঞান মনস্ক হয়ে আসেন, আপনি আর একটু ক্যালকুলেটিভ হন। মানুষ যত ম্যাথ নিয়ে চিন্তা করে তত তার চিন্তা শক্তি বাড়ে। কথা কি বুঝছেন? আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন। এজন্য ওই লেভেল প্লেইং আশা না করে নিজের উইকনেস দূর করেন, কারণ কোনো লেভেল প্লেইং বলে পৃথিবীতে শব্দ নাই আমার দৃষ্টিতে। আচ্ছা, এবার আসেন টাইপ 9। টাইপ 9 খুব মনোযোগ সহকারে দেখেন, আজকের দিনের এটাই আমাদের লাস্ট টাইপ। আমরা 3 থেকে 3টার মতো ম্যাথ করব, আর একটা ম্যাথ যেটা আসছে সেটা করব। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন ভাই, এটা খুবই বেসিক নির্ভর টাইপ। এখান থেকে কিন্তু আপনাদের কোশ্চেনটা আসছে টাইপ 9। এই যে আমার শীটের ম্যাজিক দেখবেন যে ভাইয়ার যে শীট, এখান থেকে কি আসলে কমন পড়ে কিনা, কারণ এই শীটটা তো আমার আগে দেয়া, পরীক্ষার পরে তৈরি করা না, পরীক্ষার আগে গ্রুপে দেওয়া ছিল। 2 নম্বর কোশ্চেনটা দেখি। আপনারা বলছে tan এ সমান সমান দেওয়া আছে -5/12। আচ্ছা, দিয়া বলছে tan এ ও cos এ এই দুটো হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তারপর বলছে sin এ আর cos এর মান নির্ণয় করতে, sin এ আর cos এর মান বের করতে বলছে। সবাই ভাইয়া খুব মনোযোগ সহকারে বিষয়টা একটু দেখেন। আচ্ছা, বলছে কি tan এ সমান সমান কি -5/12। এবার আপনারা বলছে কি tan এ আর cos এ হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, এবার sin এ আর cos এর মান বের করতে বলছে। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে আমি cos এর মান বের করব, cos এর মান বের করব। আচ্ছা, তাহলে tan থেকে আমি যদি cos এ যাইতে চাই তাহলে কিভাবে যাইতে পারি? আমার রোড ম্যাপ হইতে পারে দুইটা, একটা tan এ মানে কি sin এ বাই cos এ, এটা একটা রোড ম্যাপ হতে পারে। আরেকটা রোড ম্যাপ হতে পারে, আমি একটা সূত্র জানি, sec স্কয়ার a - tan স্কয়ার a = 1। এই sec স্কয়ারের সাথে আবার cos এর একটা সম্পর্ক আছে। এখন আমি এই tan এর sin এ বা cos এ নিতে পারবো না, কারণ আপনি cos এর দিকে যে যাইবেন sin এর মান কি জানেন? মান তো জানেন না, কারণ আপনার আলটিমেট টার্গেট হচ্ছে আপনি এখন cos এর মান বের করবেন। তাহলে আপনি যদি sin এ বা cos এ যান, আপনি cos এর মানও জানেন না, sin এর মানও জানেন না, তার মানে আমি এই ফরম্যাটে যাইতে পারবো না cos এর কাছে। তাহলে আমার যাইতে হবে এই ফরম্যাটে। তাহলে এই ফরম্যাটে যাইতে হলে কি করতে হবে? অবশ্যই আমাকে স্কয়ার করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? কেন স্কয়ার করলাম? তাহলে tan স্কয়ার a = 5/140। এই পর্যন্ত ঠিক আছে? এখন tan স্কয়ার a মানে কি জানি? sec স্কয়ার a - 1 সমান কি 5/140। তাহলে বা sec স্কয়ার a সমান কি 5/140 + 1। তাহলে লসাগু করলে 140, 5 + 140, 5 প্লাস সরি, এটা তো 5 + 25 হবে, 25। তার মানে 169/144। তাহলে বা sec এ সমান কি +-13/12। তাহলে sec এ সমান যদি +-13/12 হয়, তাহলে cos এ সমান কি? sec এ মানে কি 1/cos এ, cos এ সমান কি +-13/12। তাহলে বা cos a = +-12/13। খুব মনোযোগ সহকারে এই জিনিসটা বোঝার জিনিস, এখানেই বেসিকের খেলা। আপনি tan স্কয়ার থেকে এই ফরম্যাটে যে আপনি cos a বের করলেন, আমি cos a বের করছি, cos a সবাই বের করতে পারবেন। cos এর মান বেরিয়েছে কি 12/13, আর একটা বেরিয়েছে কি cos এর মান -12/13। খেলা এখন শুরু। আমরা কি সবাই এই cos এর মানটা বের করা সবাই বুঝছি না? এটা নিয়ে কি আমার আর কিছু বলার দরকার আছে? স্কয়ার করছেন, tan স্কয়ার মানে কি sec স্কয়ার - 1। এবার sec এ বের করছেন, sec এ মানে কি 1/cos এ, এখান থেকে cos এ পাইছি।
আচ্ছা এখন তাহলে কজের মান কি আমার 12/13, নাহলে কি কজের মান হচ্ছে কি -12/13। এইবার আসেন প্রশ্ন কি বলছে, tan ও cos বিপরীত চিহ্ন বিশিষ্ট, tan ও cos বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে tan এর মান দেয়া আছে -5/12, তাহলে tan এর মান যদি -5/12 হয়, বিষয়টা বুঝেন, tan এর মান যদি -5/12 হয় মানে কি tan এর মান হচ্ছে ঋণাত্মক, তাহলে cos এর মান কি প্লাস হবে না মাইনাস হবে? cos এর মান হইতে হবে কি প্লাস। আপনার বলছে কি tan এ আর cos হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে tan এ যদি আমার মাইনাস হয় তাহলে cos এ হইতে হবে কি প্লাস, cos এ হইতে হবে কি প্লাস। তাহলে cos এর মান কি 12/13 হবে না -12/13 হবে? cos এর মান হবে 12/13। সবাই কি আমার কথা বুঝছেন? খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। তাহলে আমরা cos এর মান বাইর করাকে সবাই বুঝছি। তাহলে cos এর মান কেন 12/13 নিলাম? কারণ এখানে আপনারা বলছে tan এ cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এইখানে tan এর মান -5/12 দেখা cos এর মান মাইনাসের বিপরীত কি প্লাস। সবাই কি বুঝছেন? যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন তো বি ডান। কথা এখনো বাকি আছে, খেলা এখনো বাকি আছে, সবাই আমরা ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। সবাই একটু ফিডব্যাক দেন তো, এই পর্যন্ত বুঝছেন নাকি? এই পর্যন্ত বুঝছেন নাকি? একটু সবাই ফিডব্যাক দেন। একটু সবাই ফিডব্যাক দেন, বি ডান হয়েছে নাকি? আচ্ছা বি ডান লিখতে থাকেন। এইবার আসেন আপনারা বাইর করতে বলছে সাইনের মান। আচ্ছা আমরা জানি কি tan এ সমান sin এ বাই cos এ, তাহলে বা sin এ সমান কি tan এ ইন্টু cos এ। তাহলে tan এর মান কি -5/12, cos এর মান কি 12/13, 12 কাটা যায় তাহলে -5/13। তাহলে আমরা কি এটা সবাই বুঝছি? তাহলে আমরা কি সবাই এটা পারবো? আমরা যদি সবাই এইটা পারি তাহলে আমি একটু এখন এইবার যেই কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা একটু সলভ করি, ঠিক আছে? এইবার যেই কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা কোশ্চেনটা সলভ করার আগে আমি আরেকটা কঠিন ম্যাথ করাই, তারপর কোশ্চেনটা সলভ করাই। আমি আগে আমার শীটের একটা কঠিন ম্যাথ করাই, তারপর আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। আমার শীটের 4 নম্বর ম্যাথটা করানোর পর আমি কোশ্চেনটা সলভ করে দেবো, তাহলে আমাদের আজকের পড়া শেষ। এবার এক্সাম্পল নাম্বার 4 দেখেন, কত সহজ কোশ্চেন ছিল। 5 মার্ক কত ইজি ছিল। আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। যারা ধৈর্য নিয়ে ক্লাসটা এখনো করতেছেন তাদেরকে থ্যাঙ্কস, কারণ রিটেন ম্যাথ শিখতে হলে প্রচুর ধৈর্য থাকতে হবে। এটা প্রিলির ম্যাথ না, এটা রিটেন ম্যাথ। কি বলছে, tan থিটা সমান 5/12 cos থিটা ঋণাত্মক হলে আপনারা বলছে প্রমাণ করুন sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan থিটা সমান 51/26। ভাই এখানে অনেক বেসিকের ব্যবহার আছে, সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। প্রথমে বলছে tan থিটা সমান কি 5/12। আপনি একটা ফিগার আঁকেন, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ। লম্ব, ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। আচ্ছা tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মান দেওয়া আছে 5, ভূমির মান দেওয়া আছে 12। আমরা জানি কি অতিভুজ সমান কি √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত 5 স্কয়ার, ভূমি কত 12 স্কয়ার, 5 5 25, 12 স্কয়ার মানে 144, √169, আলটিমেটলি আসে কত 13। তাহলে অতিভুজের মান পাইছেন কত 13। সবাই কি বুঝছেন? তাহলে আমার কাজ কি, প্রথমে যেই ভ্যালুটা দেয়া আছে tan থিটা সমান দেয়া আছে কত 5/12। এখন আমি এই মানটা বসাইলাম কিভাবে, 5 মানে হচ্ছে আমার লম্ব, 12 মানে হচ্ছে আমার ভূমি, অতিভুজ বের করলাম কিভাবে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা এই পর্যন্ত হয়েছে। আচ্ছা এখন আমার কার মান লাগবে, সাইন থিটার মান লাগবে, কস থিটার মান লাগবে, সেক থিটার মান লাগবে। সাইন থিটা এই মাইনাস দ্বারা কি বুঝাই আমি একটু পরে বলতেছি। সাইন থিটার মান লাগবে, কস থিটার মান লাগবে, সেক থিটার মান লাগবে। তাহলে এই চিত্র হতে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা মানে কি 5/13। এই পর্যন্ত ঠিক আছে?
cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13। sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, বের করলাম। cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। sec থিটা মানে কি cos থিটার উল্টা, তার মানে কি 13/12। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আপাতত এটা ভুলে যান, কি বের করতে বলছে বুঝছেন? আচ্ছা, তাহলে আমি চিত্রতে sin থিটা পাইলাম, cos থিটা পাইলাম, sec থিটা পাইলাম। এইবার আসেন ভাইয়া মূল খেলা। কন্ডিশন বলছে cos থিটা হইতে হবে ঋণাত্মক, কন্ডিশন বলছে কি cos থিটা হবে ঋণাত্মক। তাহলে আমি চিত্রতে sin থিটা, cos থিটা, sec থিটা বের করলাম। তাহলে প্রশ্নের শর্ত মতে আমার cos থিটা বলছে ঋণাত্মক, তাহলে cos থিটা সমান কি -12/13 হবে। cos থিটা কি আমার -12/13 হবে না? এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? কারণ আপনারা পোস্টের কন্ডিশন বলছে কি cos থিটা হইতে হবে ঋণাত্মক। খুব মনোযোগ দিয়ে বোঝেন, cos থিটা হবে ঋণাত্মক, লিখলাম ঋণাত্মক। আচ্ছা, এইবার আসেন cos থিটা যদি ঋণাত্মক হয়, cos থিটার আপনা ভাই হলো sec থিটা, cos থিটার আপনা ভাই sec থিটা না, cos থিটা সমান 1/sec থিটা। তাহলে cos থিটা যদি ঋণাত্মক হয়, তাহলে cos থিটার আপনা ভাই কি sec থিটা, তাহলে sec থিটাও কি ঋণাত্মক হবে না? সবাই কি বুঝছেন? খেলা কিন্তু এখন শেষ হয় নাই। cos থিটার আপনা ভাই হচ্ছে sec থিটা, তাহলে cos থিটা যদি ঋণাত্মক হয়, তাহলে sec থিটাও কি হইতে হবে ঋণাত্মক। এই পর্যন্ত কইরা ম্যাক্সিমামই করবেন ভুল। কি ভুল? আমার sin থিটার মান হইতে হবে ঋণাত্মক। এই জায়গায় হচ্ছে মূল কথা। sin থিটার মান কেন আমি -5/13 নিলাম? কারণ sin থিটা নিয়ে তো কোনো প্রশ্নে কন্ডিশনই নাই। প্রশ্নে কন্ডিশন হচ্ছে আমার cos থিটা ঋণাত্মক, তাহলে প্রশ্নে আমার কন্ডিশন দেওয়া আছে cos থিটা ঋণাত্মক, এই কারণে আমি cos থিটা এনেছি -12/13। আর cos থিটার আপনা ভাই হচ্ছে sec থিটা, এটার মান হচ্ছে -13/12 নিলাম। প্রশ্ন হলো sin থিটা মাইনাস হইলো কেন? খেলাটা বোঝেন, sin থিটা কেন মাইনাস হয়েছে? আমরা জানি কি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাই না? আচ্ছা, এখন tan থিটার মানটা কি প্লাস, cos থিটার মানটা হইছে কি মাইনাস। এখন যদি sin থিটা ভাইয়া প্লাস হয়, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হচ্ছে না? তাহলে কি এখানে আছে প্লাস, আপনার তো প্লাসে মাইনাসে মাইনাস হলে তো দুটো মিললো না। তাহলে আমার যেহেতু tan থিটার মান প্লাস, তার মানে cos থিটা মাইনাস হইলে sin থিটাও তো মাইনাস হইতে হবে, তাইলে তো এই মাইনাসে মাইনাসে কাটা হইয়া কি প্লাস হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি? আপনার tan থিটা মানে আপনি জানেন কি sin থিটা বাই cos থিটা। তাহলে আমার যেহেতু cos থিটা ঋণাত্মক, cos থিটা ঋণাত্মক, এখন আমি যদি sin থিটা ধনাত্মক রাখি, তাহলে প্লাসে মাইনাসে তো আমার প্লাস হবে, কিন্তু এখানে কি আমার প্লাস না, এই কারণে আমার sin থিটাও মাইনাস হইতে হবে। কারণ sin থিটা যদি মাইনাস হয়, তাইলে কি এই মাইনাস মাইনাস কাটা, তাইলে কি আমরা tan থিটা প্লাস পাই। এই কারণে sin থিটার মান হচ্ছে -5/13। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে এবার সবাই একটু পুরো কথাটা লেখেন, বেসিক ডান। বেসিক ক্লিয়ার হইলে প্রশ্ন যদি মঙ্গল গ্রহ থেকে আসে কোনো সমস্যা নাই। সবাই এই পর্যন্ত ফিডব্যাক দেন, বেসিক কি ডান হয়েছে কিনা। আমি তো বলছি আজকের ক্লাসটা যারা লাস্ট পর্যন্ত করবেন অনেক কিছু শিখবেন। রিটেন ম্যাথ শিখতে হলে প্রচুর ধৈর্য থাকতে হবে। সবাই একটু ফিডব্যাক দেন, বেসিক কি ডান হয়েছে কিনা। রাত ভাই কি ম্যাথ খারাপ পড়ায়? একটু দেখাই দিতে হবে না রাত ভাই ম্যাথ কেমন পড়ায়। সবাই একটু ফিডব্যাক দেন। যদি উপস্থিতি কম, আশা করছিলাম অনেক উপস্থিতি হবে, কিন্তু যারা ক্লাস করতেছেন তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। এই ধৈর্যশীলই রিটেন ম্যাথ পারবেন। যে 100 জন ক্লাস করতেছেন এদের প্রতি আমার শুভকামনা, কারণ এরা এখন পর্যন্ত আজকে ক্লাস হলো কি অলরেডি 68 মিনিট হচ্ছে। আচ্ছা, বেসিক ডান হয়েছে। এইবার আসে ভাইয়া নতুন একটা জিনিস আমরা শিখবো। সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, শুধুমাত্র cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। আমি বলছি কি সাইনের জন্য যা কোসেকের জন্য তা। তাহলে সাইন মাইনাস থিটা সমান যদি মাইনাস সাইন থিটা হয়, তাহলে কোসেক মাইনাস থিটা সমান কি মাইনাস কোসেক থিটা। tan মাইনাস থিটা সমান যদি মাইনাস ট্যান থিটা হয়, তাহলে cot মাইনাস থিটা মানে কি মাইনাস cot থিটা। cos মাইনাস থিটা সমান যদি cos থিটা হয়, তাহলে sec মাইনাস থিটা সমান কি sec থিটা। তাহলে আমরা আরেকটু নতুন শিখলাম কি, যদি কখনো এরকম করে ফরম্যাট দেয়, তাহলে sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা, tan মাইনাস থিটা মানে কি মাইনাস tan থিটা, cos মাইনাস থিটা মানে কি শুধু cos থিটা। মাইন্ড ইট, ক্লিয়ার? আচ্ছা, এবার আসে পরীক্ষার প্রশ্নে। যে পরীক্ষাটা মানে যে প্রশ্নটা আমি মাত্র করলাম 4 নম্বর, কি বলছে সবকিছু দিয়ে লাস্টে বলছে sin থিটা প্লাস cos মাইনাস থিটা
ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটার মান বের করতে বলছে। আচ্ছা, আপনি সব কিছু এরকম করে মান মুন বাইর করলেন, কইরে একটা অতিরিক্ত লাইন করবেন। সাইন থিটা মানে তো সাইন থিটা, কজ মাইনাস থিটা মানে কি কজ থিটা, সেক মাইনাস থিটা মানে কি সেক থিটা, ট্যান থিটা তো ট্যান থিটাই। এখন আপনি সাইন থিটার মান বসান। সাইন থিটা কি -5/13, কজ থিটা কি -12/13, সেক থিটা কি -13/12, ট্যান থিটা কি 5/12। এবার ক্যালকুলেশন করবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, কথা এখনো শেষ হয় নাই। আমরা কি করলাম, সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা দিছে। সাইন থিটা মানে সাইন থিটাই, কজ মাইনাস থিটা মানে আমরা কি শিখছি কজ থিটা, সেক মাইনাস থিটা মানে আমরা কি শিখছি সেক থিটা, ট্যান থিটা মানে তো ট্যান থিটাই। আচ্ছা, এখন যদি প্রশ্নটা কোনো কারণে এরকম আসতো, সাইন মাইনাস থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা, তখন কিন্তু এই সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা মানে কি কজ থিটা, সেক মাইনাস থিটা মানে কি সেক থিটা, ট্যান থিটা তো ট্যান থিটাই। এখন যে মান বসাবেন সাইন থিটার মান পাইছেন কত -5/13, তখন কিন্তু বসানোর সময় এই মাইনাস দিয়া তারপর -5/13 লেখা লাগবে, কারণ আপনার সাইন থিটার মান হচ্ছে -5/13 আর এইটা হচ্ছে আমার এই ফর্মুলার মান। কথা বুঝছেন? তখন কিন্তু আলটিমেটলি মাইনাস সাইন থিটা সমান কি মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিনস 5/13 হয়ে যাবে। পার্থক্য বুঝছেন? এই কোশ্চেন যদি এভাবে দেয় শুধু সাইন থিটা দিয়া, তখন কিন্তু সাইন থিটা মানে কি -5/13, কিন্তু সাইন মাইনাস থিটা যদি দেয়, সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তখন কিন্তু ভাইয়া মাইনাসে মাইনাসে প্লাস। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, টাইপ 9-এর 5 আর 6 হচ্ছে আগামী ক্লাসে পড়ানো হবে। টাইপ 9-এর 5 আর 6 হচ্ছে আগামী ক্লাসে পড়ানো হবে। এখন আমি 43তম রিটার্নের কোশ্চেনটা সলভ করব। সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 9 ডান। এক্সাম্পল 5 আর 6 এটা অন্য টাইপের আলোচনা, এটা আগামী ক্লাসে পড়াবো। এইবার আসেন 43 রিটার্নের 5 নম্বর কোশ্চেন, 5 মার্কের একটা কোশ্চেন আমরা করাবো। কত সহজ ছিল, যে ম্যাথ বেসিক ক্লিয়ার হইলে ম্যাথ যে কত সোজা। এই যে কেন রাত বাদ ধরে প্রাইভেট পড়বেন, বারবার তো বলি, কিছু লিখতে বলেন যে ভাই আপনি ব্যবসায়ী, ওটা পড়তে বলেন আমাদের কাছে, আপনার কাছে পড়লেই কি ম্যাথ শেখা যায়? একটু প্রমাণ দেখাই দেই। রিটার্নের কোশ্চেনটা কই? আচ্ছা, আমি এবার রিটার্নের কোশ্চেনটা একটু সলভ করে দিই, যেটা 5 মার্কের আর 2.5 মার্কেরটা আগামী ক্লাসে করাবো। যে আমার পড়া বললে যে ওই আর ওইও পারা যাইতো, এটা দেখাই দিতেছি। অনেক বেশি অ্যাডভান্স লেভেলের ম্যাথ করেছি, এবার আসেন কত সহজ লেভেলের ম্যাথ আসছে। সবাই মনোযোগ সহকারে দেখেন 43 রিটার্নের কোশ্চেন নাম্বার হচ্ছে 6। কি বলছে? tan থিটা সমান 3/4, সাইন থিটা ঋণাত্মক হলে প্রমাণ করুন সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 14/5। কোশ্চেন কত সোজা দেখেন, শুধু কঠিন চিন্তা করেন না। আচ্ছা, দেয়া আছে কি ট্যান থিটা সমান কি 3/4, তার মানে কি ট্যান থিটা লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ বের করলাম 5। আচ্ছা, আমার মান লাগবে কার সাইন থিটার, কস থিটার, সেক থিটার। তাহলে চিত্র হতে আপনি চিত্র হতে মানগুলো বের করেন। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে কি এটার উল্টা, দ্যাট মিনস হচ্ছে 5/4। তাহলে 3/5, 4/5, 5/4। চিত্র হইতে কি মানটি পাইছি? আচ্ছা, এবার আসেন কন্ডিশন। সাইন থিটা ঋণাত্মক হলে প্রশ্নের শর্ত মতে সাইন থিটা ঋণাত্মক, তাহলে সাইন থিটা ঋণাত্মক হলে কি -3/5। এই পর্যন্ত ঠিক আছে। সাইন থিটা ঋণাত্মক হলে প্রশ্নের মতে কি বলছে? সাইন থিটা ঋণাত্মক হলে, তাহলে সাইন থিটা সমান কত -3/5। এই পর্যন্ত গল্প হইলেই কিন্তু কথা শেষ হয় নাই। কথা দেখেন, ট্যান থিটার মান কত 3/4, মানে কি ট্যান থিটা হচ্ছে প্লাস। তাহলে ট্যান থিটা যদি প্লাস হয় রে ভাইয়া, ট্যান থিটা যদি প্লাস হয়
তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটাই তো ট্যান থিটা, তাই না? তাহলে ট্যান থিটা যদি আমার প্লাস হয়, সাইন থিটা যদি মাইনাস হয়, তাহলে কস থিটাও কি মাইনাস হওয়া লাগবে না? আমার ট্যান থিটা হচ্ছে প্লাস, আমার ট্যান থিটা হচ্ছে প্লাস, তাহলে সাইন থিটা যদি আমার মাইনাস হয়, তাহলে কস থিটাও আমার কি মাইনাস হতে হবে? তাহলে কস থিটা আমার মানও কত? -4/5। অ্যান্ড কস থিটার আমার আপনা বাইকে সেক থিটা, তাহলে সেক থিটার মানও কত? -5/4। সবাই কি আমার কথা বুঝছেন? এখন আপনি এই জায়গায় মান বসান। সাইন থিটা মানে কি? -3/5, কস থিটা মানে কি? -4/5, সেক থিটা মানে কি? -5/4, ট্যান থিটা মানে কি? 3/4। এখন ভাইয়া এই বাংলা ক্যালকুলেশনটুকু করেন, তাইলেই 5 পাবেন। তার মানে এখানে শুধু খেলা এই জায়গাটুকু বুঝানো। এই জায়গায় কিন্তু আপনার ওই সাইন মাইনাস থিটা থিটাও করে নেই। আমি যেই ম্যাথটা আমার শীটে ছিল ওটা কিন্তু আর একটু কঠিন ছিল, তার থেকে কি এইবারে ম্যাথটা সোজা দিছে না? এটাই 5 মার্ক, এটা 5 করতে লাগবে সর্বোচ্চ 6 মিনিট, এর বেশি লাগার কথা না। 5 মার্কের ম্যাথ করার জন্য 12 মিনিট সময় পাবেন, 120 মিনিট পরীক্ষা না? তাহলে ভাইয়া পড়া যদি বোঝেন, যেখান থেকে কোশ্চেন আসে পড়া যাবে না? এটা কিন্তু বোর্ড বইয়ের কোশ্চেন না, মানে সরাসরি বোর্ড বই থেকে আসে নাই। কথা কি বুঝাইতে পারছি? যদি কথা বুঝাইতে পারি তাহলে লেখেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? মূল ক্লাস হবে আগামী দিন উচ্চতর গণিতের কোণের খেলা, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। ক্লাসটি রাহাত জব ম্যাথে নেওয়া হবে না, কারণ আজকে উপস্থিতি অনেক কম ছিল। আচ্ছা, ক্লাসটা কেমন হয়েছে একটু ফিডব্যাক দেন। আমি ভাই এখন পর্যন্ত যা পড়াইছি 44তম রিটেন ব্যাথে, হ্যাঁ চিত্র দিতে হবে ভাইয়া। এই চিত্র না দিলে আপনি মান আনছেন কোথা দিয়া? এই যে পরীক্ষার খাতায় কি চিত্র দিতে হবে কিনা? হ্যাঁ চিত্র দিতে হবে, কারণ আপনি মান আনছেন তো চিত্র দিয়া, তাহলে আপনি চিত্র দিতে হবে না? তার মানে সহজ কথা ভাইয়া, যারা 44তম রিটেনটা সিরিয়াসলি দিতে চান, রাহাত ভাইয়ের উপর ইনশাল্লাহ আস্থা রাখতে পারেন। আমি যেগুলো বলছি এগুলো আপনি চাইলে শীট মিলিয়ে দেখেন, আমার লগারিদম আর সূচকের শীট দেওয়া আছে। আর 44তম রিটেন ব্যাচে যদি আপনি ভর্তি হন, এই ত্রিকোণমিতিক অনুপাতের শীট কিন্তু আমি আপলোড করছি 43 রিটেনের আগে। আর আমি যে অঙ্কটা করে সেটা তোমার শীটের ম্যাথ, ওই ম্যাথটা পারলে কি এটা আরো সোজা না? ওই ম্যাথ পারলে কি এটা আরো সোজা না? তার মানে এই 5ও পাবেন। তার মানে সূচকের 2.5, লগারিদমের 5 আর এইটার 5, এই 12.5 কনফার্ম। আর আরেকটা 2.5 মার্কের যে কোশ্চেন আসছে সেটা আমি গত ক্লাসে করেছিলাম, টাইপ 2, কিন্তু সেটা অনেকে ধরতে পারবে না, মানে সবাই পারবে না। মানে আমার কাছে যারা পড়বে সবাই পারবে না। যার বেসিক ভালো, কথা আমার খুব ভালো ক্যাচ করতে পারে সে পারবে, যার বেসিক একটু দুর্বল সে পারবে না। আলটিমেটলি সবাই যদি আমার কথা একই রকম বোঝে, এটা তো আমার সব স্টুডেন্ট একই মার্ক পাবে। তাহলে তো আমি একটা কনস্ট্যান্ট হয়ে যেতাম যে রাহাতের কাছে বললে এই নাম্বার ফিক্সড, এর বেশিও পাইবে না কেউ, কমও পাইবে না। আপনাদের উপস্থিতি আজকে অনেক কম ছিল ভাইয়া, যদি উপস্থিতি বেশি থাকতো আগামী ক্লাসটা আমি আপনাদের রাহাত জব ম্যাথে নিতাম। আগামী ক্লাসটা আমার খুব প্রিয় ক্লাস। কি পড়াবো আমি একটু হিন্টস দিয়ে দেই, আপনার নিজেরও পড়ার ইচ্ছা থাকার কথা ছিল। যেমন টাইপ হচ্ছে ত্রিকোণমিতির এই 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন π/2 হলে, তারপর হচ্ছে আপনার 0 লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি হলে, তারপর হচ্ছে আপনার এই টাইপের কন্ডিশন দিলে থিটার একাধিক মান কিভাবে বাইর করে, এই ক্লাসটা। কিন্তু আপনাদের উপস্থিতি আমি লাস্ট পর্যন্ত পাইছি 100 জন, হাইয়েস্ট পাইছি 150 জন। এই কারণে ওই ক্লাসটা আমি আমার সিক্রেট গ্রুপেই নেব। আচ্ছা, তাহলে সামারিটা বলে দেয়, যাদের কাছে মনে হবে রিটেন ম্যাথটা একটু সময় নিয়ে ঠিক মতো পড়বো, তারা চাইলে ইনশাল্লাহ আমার কাছে পড়তে পারেন। আমি ঠিক আজকে যেভাবে পড়েছি আমি আমার রিটেন ম্যাথের কাছে এইভাবেই পড়াই। এটা আমার রিটেন পেইড বেসেরই ক্লাস, পেইড বেসের ক্লাসটা আমি পাবলিক গ্রুপে নিছি। কথা কি বুঝতে পারছেন? আর সব ক্লাস আজীবন সেভ থাকবে। আশা করি যদি আমার কাছে পড়েন, যে অল্প সময়টা আছে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো অ্যাটলিস্ট নিজে নিজে পড়িয়া যা পরীক্ষা দেবেন তার থেকে অন্তত 10-15 বেশি পাবেন। কথা বলছেন? আর এখন যেই মানের প্রশ্ন হয় এই মানের প্রশ্ন নিজে নিজে পড়া সলভ করা আসলে সম্ভব না। যদি মনে করেন যে আমার পড়ার থেকে আপনি অন্য কারোর পড়া আরো ভালো বোঝেন, আপনি তার কাছে পড়েন। সোজা বাংলা রিটেন ম্যাথ কারো না কারো কাছে পড়েন ভাইয়া, আমার কাছে পড়েন অথবা XYZ এর কাছে পড়েন, যার দ্বারাই পড়েন। নিজে পড়া এই 3 মাস বা 4 মাসে পরীক্ষা দেওয়া তেমন পসিবল না। আর এখন কোশ্চেন যেই মানের হয় গাইড বই পড়ে বোঝা সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? গাইড বই পড়ে এটা বোঝা সম্ভব না। আপনার যারে ভাল লাগে তার দ্বারে পড়েন, আমার দ্বারাই পড়তে হবে বিষয়টা এরকম না। অন্য কারো কাছে পড়েন, তারপরও পড়েন, কারণ এটা আপনার ক্যাডার হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ম্যাথে কেউ 20 পাবে, কেউ 40 পাবে। কথা কি বুঝতে পারছেন? ওকে ভাইয়া, তাহলে ভালো থাকবেন। আল্লাহ চাইলে আবার কোনো এক ক্লাস নিয়ে দেখা হবে। আমি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্লাসটা মেবি পার্ট 3টা মনে হয় না রাহাত জব ম্যাথে নেব, না নেওয়ার চান্স বেশি, কারণ উপস্থিতি আজকে আমি
অনেক কম পাইছি, আমার প্রত্যাশা ছিল উপস্থিতি অনেক বেশি হবে। আর যদি নেই তো নিলাম, আর না নিলে কোনো না কোনো টপিকস নিয়ে আবার রিটেনে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর যাদের হচ্ছে আমার ক্লাস ভালো লাগে একটু পরিচিতদের শেয়ার করেন, যে রাহাত ভাইয়ের কাছে পড়তে পারেন, পড়লে হচ্ছে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। ওকে ভাইয়া, ভালো থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।